আজকালকার দিনে যেরকম দেখতে পাওয়া যায় যে বাবা মারা ছোট বাচ্চাদের ওপর অসম্ভব চাপ দিচ্ছেন, পড়তে হবে, ফার্স্ট হতে হবে, 100 পেতে হবে, ওরকম কোনো কিছু ছিল না। তো আইআইটিটা এখন যেরকম একটা ভয়ঙ্কর প্রতিযোগিতার ব্যাপার হয়েছে, এবং আইআইটিতে ভর্তি হওয়া একটা মানে শুধু পড়াশোনা দিয়ে না, সামাজিক ভাবে একটা খুব উচ্চ কোটির ব্যাপার বলে ধরা হয়। তখন সেরকম ছিল না। তখন আইআইটি, বি কলেজ, যাদবপুর এগুলোকে মোটামুটি তুল্যমূল্য ধরা হতো। আমি প্রথম মেট্রো স্টেশন গুলো ডিজাইন করেছিলাম। এই মেট্রো স্টেশন ডিজাইন আমি জীবনে মনে করি একটা আমার অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। তখন পর্যন্ত আমি কোনো মেট্রো দেখিনি। আমি মেট্রো না দেখে শুধু বই পড়ে ডিজাইন করেছি। তো সেই ডিজাইন তো চলছে, সেটা ভালো চলছে। আর খাবারের মধ্যে একটা জিনিস আমি করি যে আমি সকালবেলা 1 কোয়া রসুন খালি পেটে, 1 কোয়া রসুন, 1 টুকরো কাঁচা হলুদ আর 5টা আমন্ড বাদাম খাই। এছাড়া আর কিছু তফাৎ নেই। সাধারণ মানুষের, সাধারণ বাঙালি হিন্দুর খাদ্যাভ্যাসের সঙ্গে আমার খাদ্যাভ্যাসের কোনো তফাৎ নেই। নমস্কার, আমি রাকেশ। আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে এই চ্যানেলে তাদেরকে নিয়ে আসা যারা নিজেদের পরিসরে সফল এবং প্রতিষ্ঠিত, যাতে আপনারা তাদের ওঠাপড়া থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে পারেন। কিন্তু সেই সকল মানুষকে আনতে গেলে এই চ্যানেলকে আরও বড় হতে হবে, এবং সেটা আপনাদের দ্বারাই সম্ভব। কিন্তু আপনাদের মধ্যে যারা ভিডিও দেখেন তাদের মধ্যে প্রায় 90% মানুষই ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা যত সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো করবেন, তত আমাদের চ্যানেলের রিচ বাড়বে, এবং আমরা তত বড় গেস্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, এবং আপনাদের জীবনে নতুন নতুন ভ্যালু অ্যাড করতে পারবো, যাতে আপনারা নিজেদের জীবনে এগিয়ে যান। আজকের এপিসোডে আমরা তথাগত রায়ের সাথে কথা বলেছি। রাজনীতিকে সাইডে রেখে ব্যক্তি হিসেবে তার চিন্তাধারাকে বোঝার, জানার চেষ্টা করেছি। কিভাবে উনি একাডেমিক্যালি এবং কেরিয়ার ওয়াইজ এতটা সফল হলেন, সেটা নিয়ে একটা থরো আলোচনা করেছি এই পডকাস্টে। এনজয় দ্য এপিসোড। নমস্কার, লিখিত পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তাকে পরিচয় করাতে হলে শব্দভাণ্ডারেও অভাব পড়বে। অত্যন্ত মেধাবী একজন মানুষ, দক্ষ ইঞ্জিনিয়ার, প্রায় দীর্ঘ 20 বছরের বেশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করেছেন অধ্যাপনা। কিন্তু এছাড়াও তার আরেকটি পরিচয় রয়েছে, যেই পরিচয়ে আপনারা সকলেই তাকে চেনেন। তিনি ছিলেন ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপাল। আজকে তিনি আমাদের অতিথি, মিস্টার তথাগত রায়। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। নমস্কার স্যার, কেমন আছেন একটু যদি বলেন? আমি এমনি ভালোই আছি, বাড়িতে একটু অসুখ বিসুখ চলছে, আমি ভালোই আছি। আচ্ছা স্যার, একদম প্রথম থেকে শুরু করুন, একদম প্রথম থেকে। কোথা থেকে হলো প্লিজ? ঠিক আছে, শুরু মানে করো। স্যার একদম প্রশ্ন করো। একদম একদম। তো স্যার মানে প্রথম একদম জন্ম কোথা থেকে স্যার? পূর্ববঙ্গ নাকি? না, কলকাতায় জন্ম। আমি সারা জীবন কলকাতায় থেকেছি এবং দক্ষিণ কলকাতায় থেকেছি। তার মধ্যে ওই 5 বছর রাজ্যপাল থাকাকালীন বাইরে ছিলাম, একটা সময় 1 বছর দিল্লিতে ছিলাম, আর এদিক ওদিক টুকটাক গিয়েছিলাম আর কি। তাছাড়া সারা জীবন কলকাতায় থেকেছি এবং দক্ষিণ কলকাতায় থেকেছি। স্যার এমনি পরিবারে কে কে ছিল? আমার পরিবারে আমার বাবা মা আর 4 ভাই ছিল। তাছাড়া আমার জ্যাঠতুতো দিদি ছিলেন, তিনি আমার নিজের দিদির মতোই ছিলেন আর কি। আর অনেকে থাকতেন সেই সময়তে, যে প্রথা ছিল যে কলকাতায় যদি কেউ থাকে তাহলে তার কলকাতায় যদি কেউ থাকে, যেমন আমার বাবা থাকতেন, তেমনি তার এতে আশ্রয়ে কলকাতার বাইরের অনেক মানুষ এসে থাকতেন, সেরকম ছিলেন।
এবং তাতে সে আমরা কখনো স্থানাভাব বা ওইরকম কিছু বোধ করিনি। তখন এই অবস্থার জন্য মাটিতে শুতে হতো, লোক বেশি হয়ে গেছিল বলে মাটিতে শুতে হতো, তখন আমরা এসব ভাবতামই না, স্বাভাবিক হুম। জিনিস। আচ্ছা। এমনি স্যার আপনার বাবা কি করতেন, মানে আমার বাবা পেশাগতভাবে? পেশাগতভাবে ফিজিক্সে এমএসসি পাস করেছিলেন, তারপরে সার্ভে অফ ইন্ডিয়ায় কাজ করতেন। সার্ভে অফ আচ্ছা, ইন্ডিয়া যেটা সেন্ট জেভিয়ার্স কলেজের পাশে লালবাড়ি আচ্ছা, আছে, ওইখানে কাজ করতেন। ওইখানে আমার বাবা প্রধানত অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ডেভেলপমেন্টের কাজ করতেন। সেই আচ্ছা, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ডেভেলপমেন্টের কাজ করতে করতে এই একটা নতুন সংস্থা তৈরি হয় যার নাম ছিল ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, এবং ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস যাদবপুরে একটা নিজেদের বাড়ি বানিয়ে উঠে যায় এবং আমার বাবাও সেখানে চলে যান। ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস এর বাবা শেষে ওয়ার্কস ম্যানেজার ছিলেন, এবং এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস এ থাকাকালীন আমার বাবা অনেক কিছু অরিজিনাল ইকুইপমেন্ট তৈরি করেছিলেন, যেমন আর্মির জন্য নাইট ভিশন ইকুইপমেন্ট, 1 সেকেন্ড থিওডলাইট, কতগুলো জিনিস আছে, এগুলো প্রযুক্তিগত ব্যাপার, বেশি বলে লাভ নেই, হুম, কিন্তু এগুলো করেছিলেন। বেসিক্যালি শেষের দিকে ওকে অপটিক্যাল ইঞ্জিনিয়ার বলা যেত আর কি, অপটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ওর খ্যাতি ছিল। আহ, আচ্ছা, শেষ পর্যন্ত ছিলেন, এখন ন্যাশনাল ইন্স্যুরেন্স তো পরবর্তীকালে উঠে যায়, এই অস্তিত্ব নেই এখন। আচ্ছা। তো স্যার স্কুল তারপর আপনি শুরু হলো, তো স্কুল জীবন নিয়ে যদি একটু বলেন। স্কুল জীবন নিয়ে আমি প্রথম একটা ছোটদের বাচ্চাদের স্কুলে পড়তাম, মহাদেবী বিড়লা গার্লস হাই স্কুল বলে, ও না হাই স্কুল তো না, মহাদেবী বিড়লা শিশু বিহার বলে, সেখানে 1 বছর পড়েছিলাম। তারপরে আমার বাবা বিলেত যান 1 বছরের জন্য উচ্চশিক্ষার জন্য। সে সময় আমরা জ্যাঠামশাইয়ের কাছে শিলংয়ে চলে গিয়েছিলাম, এবং শিলংয়ে আমরা সে সময় গৃহ শিক্ষকের কাছে পড়তাম, স্কুলে ভর্তি হয়নি। তারপরে কলকাতায় ফিরে এলাম, কলকাতায় ফিরে এসে মিস বি হার্টলিস বলে একটা স্কুল ছিল, সেখানে ভর্তি হলাম, সেখানে 2 বছর ছিলাম। তারপর মিস বি হার্টলিস থেকে আমরা সেন্ট লরেন্সে যাই, এবং পরবর্তীকালে আমরা 4 ভাই সেন্ট লরেন্সে পড়ি। আমি সেন্ট লরেন্স থেকেই হায়ার সেকেন্ডারি পাস করেছি। সেন্ট লরেন্সে আমি 1954-এ ভর্তি হয়েছিলাম, 1961 পর্যন্ত ওখানেই পড়েছি। তো স্যার আপনি তো মাধ্যমিকে 6th হয়েছিলেন। সিক্সথ হয়েছিলাম, হ্যাঁ, মাধ্যমিক না, তখন হায়ার সেকেন্ডারি ছিল, 11 ক্লাসের হায়ার সেকেন্ডারি ছিল। আচ্ছা, আচ্ছা। তো স্যার মানে একটু যদি বলেন অভিজ্ঞতাটা, মানে একদম কি শুরু থেকেই খুব মেধাবী ছাত্র, নাকি হয়েছে ওটা? মেধাবী মেধাবী কিনা সেটা আর আমি নিজে কি বলবো, এমনি ভালোই ছিলাম পড়াশোনায়, এই আর কি। মানে পড়াশোনাটা আমি জিজ্ঞেস করতে চাইছি এই কারণেই যে কিরকম ভাবে হুম। পড়তেন, মানে এটা কি পরিবারের একটা শিক্ষার যে না পড়তেই হবে এরকম একটা ব্যাপার, নাকি আপনারই না কোথাও না, একটা মনে সেটা সে ব্যাপারে সেই সময়টা খুব রিল্যাক্স ছিল। তখন সকলে গৃহশিক্ষক ছিল না, বেশিরভাগেরই গৃহশিক্ষক ছিল না। কেউ ওই টিউটোরিয়াল হোম টোমে পড়তে যেত না, বাড়িতেই বাবা মা যা পড়াতেন আমরা পড়তাম, বাকিটা নিজের থেকে পড়তাম। এছাড়া সেই সময়টাই অন্যরকম ছিল আর কি। এবং আজকালকার দিনে যেরকম দেখতে পাওয়া যায় যে বাবা মারা ছোট বাচ্চাদের ওপর অসম্ভব চাপ দিচ্ছেন, পড়তে হবে, ফার্স্ট হতে হবে, 100 পেতে হবে, ওরকম কোনো কিছু ছিল না। বাবা মারা বলতেন যে ভালো করে পড়াশুনো করো। 4 ভাই ছিলাম, হুম, 4 ভাই ছিলাম, আমরা সবাই মোটামুটি পড়াশোনায় ভালো ছিলাম এবং করতাম পড়াশুনো। আচ্ছা। তো সেক্ষেত্রে পরিবারের চাপ ছিল না, কিন্তু কোথাও একটা মানে ওটা ছিল, মানে হচ্ছে ঠিক আছে চলছে, সেখানে আপনি অবশ্যই ঠিক আছে মানে এত চলছে, ভালো মানে আমার নিজের পড়াশোনা করতে ভালোই লাগতো, পড়াশোনা করতে খারাপ লাগতো না, তো ভালোই লাগতো। আচ্ছা, আচ্ছা। এমনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতেন? খেলাধুলো 5 জন যেরকম করে করতাম, খেলাধুলায় খুব একটা ইয়ে ছিলাম না, খুব দক্ষ কখনো ছিলাম না, আর 5 জন করে যেরকম সেরকমই করতাম। আহ, তারপর উচ্চ মাধ্যমিক হলো, দেন ইঞ্জিনিয়ারিং। হঠাৎ ইঞ্জিনিয়ারিং কেন, মানে তখন কি ওই ছিল যে ইঞ্জিনিয়ারিং নয় ডাক্তারি? হ্যাঁ হ্যাঁ, ওই তখন ঝোঁক ছিল, সেই ঝোঁক দেখে আমরা সব ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলাম, তাছাড়া অন্য কোনো কারণ নেই। আমাদের দেশে আচ্ছা, তো কেরিয়ার কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা নেই, তখনও ছিল না, এখনো বোধহয় নেই। এবং ওই একদম। লোকে সব ঝোঁক দেখে করে আর কি, আমরাও তাই করেছিলাম।
সবাই আমাদের ক্লাসের সবাই ইঞ্জিনিয়ারিং এ দিল, পরীক্ষা দিল, অ্যাডমিশন টেস্ট দিল। তো তার মধ্যে মোটামুটি সবাই ভালো ছিল। আমাদের স্কুলটা খুব ভালো ছিল। স্কুলটার মানে এখনো আমি এই স্কুলের প্রশংসায় কি বলবো, মানে অত্যন্ত মানে সব প্রশংসা। স্কুলটা খুব ভালো ছিল এবং এই স্কুলের সেই সময় একটু আমি প্লাগটা লাগিয়ে এবং স্কুলে যেভাবে পড়াশুনো করানো হতো তাতে ওই গৃহ শিক্ষক টিক্ষক দরকার হতো না, আমরা নিজেরাই ভালো করে পড়তাম। মাস্টারমশাইরা খুব সিনসিয়ার ছিলেন, খুব মন দিয়ে পড়াতেন। মাস্টারমশাই ছিলেন, স্কুলের ফাদার ছিলেন, তারা সবাই খুব মন দিয়ে পড়াতেন এবং পড়ে টড়ে আমরা সবাই ক্লাস 11-এ যারা উঠলাম, হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে এই পরীক্ষা দিলাম, মোটামুটি সবাই পেয়ে গেলাম। ইঞ্জিনিয়ারিং এ দু একজন ছিল তারা পরের বছর পেলো, সেই বছর পাইনি। কেউ যাদবপুরে গেল, কেউ শিবপুরে গেল, একজন আইআইটিতে গেল, এরকম আর কি। বেশিরভাগ তখন কি হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা স্যার, তখনকার সময় কি মানে আইআইটির জন্য এন্ট্রান্স হতো? হ্যাঁ হ্যাঁ, আইআইটির জন্য এন্ট্রান্স হতো, কিন্তু আইআইটিটা এখন যেরকম একটা ভয়ঙ্কর প্রতিযোগিতার ব্যাপার হয়েছে এবং আইআইটিতে ভর্তি হয় একটা মানে শুধু পড়াশোনার দিক দিয়ে না, সামাজিক ভাবে একটা খুব উচ্চ কোটির ব্যাপার বলে ধরা হয়। তখন সেরকম ছিল না। তখন আইআইটি, বি কলেজ, যাদবপুর এগুলোকে মোটামুটি তুল্যমূল্য ধরা হতো, মানে একই স্ট্যান্ডার্ডে ছিল, একই স্ট্যান্ডার্ডে ধরা হতো। আচ্ছা, কলেজ স্যার কমপ্লিট করলেন সেখানে যদি একটু বলেন। কলেজ 1966 সালে কমপ্লিট করলাম, 61 সালে ঢুকেছিলাম, 66 সালে কমপ্লিট করলাম। করে তারপরে 1 বছর একটা আর্কিটেক্ট ফার্মে কাজ করেছিলাম, নাম ছিল চ্যাটার্জি এন্ড পোক। চ্যাটার্জি এন্ড পোক হলো একটা আর্কিটেক্ট ফার্ম কলকাতায়, সেখানে কাজ করেছিলাম। কিছুদিন কলকাতায় কাজ করলাম, তারপর আমাকে দিল্লিতে বদলি করে দিল, দিল্লিতে কাজ করলাম। করে টোরে তারপরে ইতিমধ্যে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছিলাম, ইউপিএসসির যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বলে, সেই পরীক্ষা দিয়েছিলাম। সেই পরীক্ষায় ফল ভালো হলো, আমি ভারতীয় রেলে চাকরি পেলাম। এই মানে ওই ইউপিএস বা এরকম কিছু একটা হয়তো, আইএস না, এগুলো আলাদা আলাদা সার্ভিস ছিল। রেলওয়ের যে সার্ভিসটা ছিল, আমরা যেটাতে ঢুকেছিলাম সেটার নাম ছিল আইআরএসি, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস ফর ইঞ্জিনিয়ার্স। এরকম আরো ছিল, সিইএস একটা ছিল, সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস একটা ছিল, এমইএস ছিল, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস ছিল, এরকম আলাদা ছিল। আমি ওই আইআরএসি তে ঢুকেছিলাম। আচ্ছা স্যার, কলেজের কোনো এক্সপিরিয়েন্স আছে, কলেজের কোনো অভিজ্ঞতা যে কেমন পড়াশোনা করতে? কলেজের বিস্তর অভিজ্ঞতা আছে এবং আমার জীবনের সবচেয়ে ভালো 5 বছর ওই বি কলেজের হোস্টেলেই কেটেছে। সবচেয়ে ভালো 5 বছর ওইখানেই কেটেছে। সেখানকার যে বন্ধু ছিল আমার, সেই বন্ধুরা এখনো বন্ধু আছে, তাদের সাথে এখনো যোগাযোগ আছে বেশিরভাগের সঙ্গে। যারা কলকাতায় আছে তাদের সঙ্গে তো আছেই, আর প্রচুর বিদেশে চলে গেছে, বিশেষ করে আমেরিকায় অনেকে চলে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ আছে। আর সেই 5 বছরে আমরা যে হোস্টেলে ছিলাম, একসাথে থাকার ফলে একটা অদ্ভুত ভ্রাতৃভাব তৈরি হয়েছিল, যেটা আজ পর্যন্ত টিকে আছে। শুধু আমাদের নিজেদের সতীর্থদের সঙ্গে নয়, যারা আমার নিচে পড়তো, যারা আমার উপরে পড়তো, সকলের সাথে একটা ভ্রাতৃভাব তৈরি হয়েছিল। এমন যে আমি একটা উদাহরণ বলি, যে একবার আমি 2001 কি 2002 সালে, না আর একটু পরে বোধ হয়, এরকম শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের রিউনিয়নে গিয়েছিলাম। তো শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজটার নাম নানা রকম বদলেছে। আমাদের সময় ছিল বি কলেজ, তারপরে হলো বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিমড ইউনিভার্সিটি, তারপরে হলো বেসইউ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স ইউনিভার্সিটি, তারপরে এখন হচ্ছে আইআইইএসটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি।
কিন্তু আমি বি কলেজই বলবো, কারণ ওই নামেই আমরা, যখন কলেজটা ছিল সে ওই নামেই আমরা পড়েছি আর কি। তো ওইখানে আমরা 5 বছর পড়লাম, হায়ার সেকেন্ডারি পরে 5 বছর, এবং এই 5 বছরে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে ছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি। এর মধ্যে পড়াশুনোটা সাধারণ, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে খুব ভালো ফল করতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমি প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে জড়িয়ে গিয়েছিলাম। যেমন আমি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, তারপরে কলেজ রিউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, এই সমস্ত ছিল আর কি। এগুলো তে আমি জড়িয়ে গিয়েছিলাম, সেই জন্য পড়াশুনো খানিকটা অবহেলা হয়েছিল, এইরকম ছিল আর কি। পলিটিক্স এর প্রতি ইন্টারেস্ট কি কলেজ থেকে নাকি তারপরে শুরু হয়েছে? পলিটিক্সের মানে প্রতি তার ইন্টারেস্ট, পলিটিক্সের প্রতি ইন্টারেস্টটা খুব অদ্ভুত জিনিস। আমার ভাই সৌগত, ও কলেজ থেকে ইন্টারেস্টেড ছিল, কিন্তু আমরা কলেজে একদম পলিটিক্স করতাম না। আমি যে ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, ইউনিয়ন একদম নন পলিটিক্যাল ইউনিয়ন ছিল, ওর মধ্যে কোনো পার্টি পলিটিক্সের, কংগ্রেস বা সিপিএম বা কোনো ওরকম কিছু কিছু নামগন্ধও ছিল না। তো আচ্ছা, তখন যেটা হতো, মানে ওই নিজেদের মধ্যেই লড়াই হতো, লড়াই হয়ে ভোটে কেউ জিততো কেউ হারতো, তারা আবার মানে যারা জিততো যারা হারতো তারা বন্ধু বান্ধব থাকতো, তারা বন্ধুই থাকতো। আমাকে যারা করেছিল, সমর্থন করেছিল, তাদের মধ্যে অনেকে আমার বন্ধু আছে, যারা সমর্থন করেনি তাদের মধ্যে অনেকে আমার ঘনিষ্ঠ বন্ধু আছে এখন, এরকম ছিল। তো এছাড়া আমি বি কলেজ অ্যানুয়াল রিউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, সেটা একটা খুব এলাহি ব্যাপার ছিল সেই সময়। এইসব করে আর কি পড়াশোনায় মনোযোগ কমে গিয়েছিল এবং তত ভালো করতে পারিনি। যাই হোক, মোটামুটি চালিয়ে গেছি আর কি। কিন্তু সেটা একটা কোথাও আপনার ভিত্তি প্রস্তরটাকে শক্ত করেছে, মানে ভবিষ্যতের কোনটা জন্য। কোনটা ওই ওখানে না ওই না, যে জেনারেল। প্রশ্নটা বলছিলে সেই প্রশ্নটাতে আমি আসি। সেটা হলো যে আমরা যখন 4th ইয়ারে পড়ি, তখন আমাদের কলেজে কিছু ছেলে এসে হঠাৎ ভর্তি হলো। 4th ইয়ারে তো সাধারণত ইঞ্জিনিয়ারিং কলেজে বাইরে থেকে কেউ ভর্তি হয় না। তো 4th ইয়ারে ভর্তি হলো, আমরা ভাবলাম এরা কারা। তারপরে শুনলাম সেই বছরটা ছিল 1964 সাল। সেই বছরে একটা কাণ্ড হয়েছিল কাশ্মীরে। হজরত বাল বলে একটা মসজিদ আছে, সেই হজরত বাল থেকে সেখানে নাকি হজরত মোহাম্মদের একটা চুল আছে, সেই চুলটা চুরি গিয়েছিল। তারপরে আবার সেই চুলটা ফিরে পাওয়া যায়, 1964 সালের কথা, এই চুলটা আবার ফিরে পাওয়া যায়। কিন্তু চুল ফিরে পাওয়া সত্ত্বেও যে জেহাদি ক্রোধ জাগ্রত হয়েছিল, তার ফলে পূর্ব পাকিস্তানে, যখন যেটা নাকি কাশ্মীর থেকে বহু দূরে, সেই পূর্ব পাকিস্তানে সেই ওখানে তখন প্রচুর হিন্দু ছিল, প্রায় 18-19% হিন্দু ছিল। তাদের ওপরে খুব আক্রমণ হলো এবং তার ফলে ওই ঢাকাতে তখন নাম ছিল ইপুয়েট, ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সেই ইপুয়েট বলে যে সংস্থা ছিল, সেই ইপুয়েটের সমস্ত হিন্দু ছাত্রদের ওপর আক্রমণ হলো। ফলে তারা পালিয়ে নানা রকম ভাবে ত্রিপুরা হয়ে কলকাতায় এসে পৌঁছলো এবং তারা চেষ্টা চরিত্র করে তারপরে তাদের মধ্যে কিছু বি কলেজে ভর্তি হলো, কিছু যাদবপুরে ভর্তি হলো। তো তাদের সঙ্গে আলাপ আলোচনা হলো এবং তারপরে আমার ব্যাপারটা জানলাম যে তাদের হিন্দু হিসেবে তাদের কি পরিমাণ কষ্ট পেতে হয়েছে, কি পরিমাণ তাদের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন হয়েছে, এই সমস্ত জিনিস। তো আমরা তো তার আগে ওই সেকুলারিজম এই সমস্ত জিনিস নিয়ে খুব মোহিত, ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ইত্যাদি, আমরা খুব গর্বিত ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু এই যে ব্যাপারটা হলো, এই যে ছেলেগুলো মার খেয়ে এখানে চলে এলো এবং তারপরে তার বিরুদ্ধে একটা কোনো টু শব্দ হলো না সরকারের তরফ থেকে, এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। এবং আমার মনে হয়েছিল যে এই সেকুলারিজমের মধ্যে তাহলে একটা বড় ফাঁকি আছে, যে সেকুলারিজম এই ধরনের অন্যায় অত্যাচারকে ক্ষমা করে দেয় বা ভুলে যাওয়ার চেষ্টা করে,
এই সেকুলারিজমটার মধ্যে কিছু একটা মেকি আছে, এগুলো একটা এর মধ্যে কিছু ঘাপলা আছে, গন্ডগোল আছে। তখন আর কিছু করিনি, এই হলো। কিন্তু মাথার মধ্যে যে ওই জিনিসটা ঢুকে গেল সেটা থেকে গেল। তারপরে আমি চাকরিতে ঢুকলাম, প্রথমে সেই চ্যাটার্জি পোক, তারপরে আমি রেলে ঢুকলাম, রেলে ঢুকে কলকাতার মেট্রো রেলে এলাম, মেট্রো রেলে থেকে গেলাম বহু বছর। কিন্তু আমার মাথার মধ্যে সেই জিনিসটা খচখচ খচখচ করত। একটা সময় এসে মনে হলো যে এরকম ভাবে সহ্য করা উচিত না, আর সহ্য করা যাচ্ছে না, কিছু একটা করা উচিত। কারণ যেভাবে আমার চোখে অন্তত, সবাই সেটাতে একমত হবে কিনা জানি না, আমার চোখে যেটা মনে হয়েছিল, যেভাবে আমাদের দেশে সংখ্যালঘু তোষণ হচ্ছে, বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশ হচ্ছে, এবং যেভাবে তখনও বাংলাদেশে হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে এবং তার বিরুদ্ধে কেউ একটা শব্দও করছে না, এ পুরো জিনিসটা প্রচন্ড অন্যায় এবং এটা সম্বন্ধে কেউ কিছু বলছে না। একটা মাত্র দল বলতো, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব তখন ছিল না বললেই। তো আমি ঠিক করলাম যে কিছুদিন, মানে ব্যাপারটা মাথার মধ্যে বীজ ঢুকে গেছে, তো তারপরে বীজটা আস্তে আস্তে একটা গাছ পরিণত হলো। প্রথমে একটা ছোট চারা গাছ, তারপর একটা বড় গাছে পরিণত হলো। এবং তখন মনে হলো যে এভাবে সহ্য করে থাকাটা ঠিক নয়, এর প্রতিবাদে একটা কিছু করা উচিত। তখন আমি ভারতীয় জনতা পার্টিতে গিয়ে যোগ দেব বলে ঠিক করলাম। তার আগে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এ যোগ দিয়েছি, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে তো যোগ দেওয়া যায় না, কারণ তখন আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরি করলে তো রাজনীতি করা যায় না। তো আমি চলে এলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। খুব সৌভাগ্যক্রমে সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা নতুন ডিপার্টমেন্ট খুলছিল, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বলে। সেই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগটায় আমি অ্যাপ্লাই করলাম এবং আমি চাকরিটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে তারপরেতে আমি রেলের চাকরিতে ইস্তফা দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমি ভারতীয় জনতা পার্টিতেও যোগ দিলাম। সেটা 1990 সাল। তারপর থেকে 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত 20 বছর আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। তো স্যার, একটু আপনার কলেজ জীবনে একটু আমি ফিরে যাচ্ছি এবং সেখানে একটা প্রশ্ন আমি একটু করতে চাই, সেটা হচ্ছে স্যার, তখনকার সময় র্যাগিং ব্যাপারটা কেমন ছিল? কারণ আমার কিছু বন্ধু শিবপুরে পড়ে, তো আমি তাদের মুখে শুনেছি যে র্যাগিংটা আছে সেখানে। তো আপনাদের সেই সময় কি ছিল আছে, র্যাগিং? কিন্তু সেটা কিছু মারাত্মক কিছু ছিল না। লোককে সব ছেলেদের সব উল্টোপাল্টা প্রশ্ন করা হতো এবং সেই প্রশ্নের মধ্যে শ্লীল অশ্লীল সব রকম কথাই ছিল। সেই সব প্রশ্ন করা হতো, ছেলেরা উত্তর না দিলে পরে তাদের বোকা টোকা বলা হতো। তারপর তাদের মাঝে মাঝে সব করা হতো। সে একটা হোস্টেল তৈরি হচ্ছিল, তার ওখানে এই জন্য ফাউন্ডেশনের জন্য ট্রেঞ্চ কাটা ছিল। সেই ট্রেঞ্চের মধ্যে বসিয়ে তাদের গান গাইতে বলা হয়েছিল সকলকে। সেই গানের কথাগুলো আর আমি বলছি না, কিন্তু সেই গানগুলো সেরকম ভাবে গান গাইতে বলা হয়েছিল, এরকম আর কি। এর চেয়ে মারাত্মক কিচ্ছু না। মারধর, কোনো শারীরিক অত্যাচার, সব কিছু হয়নি। স্যার, আমি শুনেছি যে এই কলকাতা মেট্রো রেল স্থাপনের ক্ষেত্রে বেসিক্যালি ডিজাইনটা আপনিই করেছেন। তো সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার। সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। কলকাতা মেট্রো রেল ব্যাপারটা তো এত সরল নয় যে একটা লোক ডিজাইন করবে, সেরকম নয়। মেট্রো রেলে আমি একেবারে নিচের স্তর, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে একেবারে উপরের স্তর অর্থাৎ চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ছিলাম। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়েছি, তারপরে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হয়েছি, তারপরে চিফ ইঞ্জিনিয়ার হয়েছি। এবং এই স্তরের মধ্যে যে সময়টায় আমি, মানে মেট্রো রেলের বিভিন্ন বিভাগে কাজ করেছি, সেই বিভাগের মধ্যে ছিল ডিজাইন এবং কনস্ট্রাকশন, দুটোই ছিল। এর মধ্যে ডিজাইনে আমি যখন কাজ করেছি তখন আমার ওপরওয়ালা ছিলেন শ্রীধরন। শ্রীধরনের নাম আজকে সবাই জানে, মেট্রো ম্যান অফ ইন্ডিয়া। উনি পরে দিল্লি মেট্রো তৈরি করেছেন। শ্রীধরনের কাছে আমি অত্যন্ত ঋণী এবং তাদের সকলের
পরামর্শ নিয়ে এবং তাদের সকলের পথপ্রদর্শনে আমি প্রথম মেট্রো স্টেশনগুলো ডিজাইন করেছিলাম। এই মেট্রো স্টেশন ডিজাইন আমি জীবনে মনে করি একটা আমার অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। তখন পর্যন্ত আমি কোনো মেট্রো দেখিনি, আমি মেট্রো না দেখে শুধু বই পড়ে ডিজাইন করেছি। তো সেই ডিজাইন তো চলছে, সেটা ভালোই চলছে। তো দেখে আমার মনে হয়েছিল যে এটা করা সম্ভব। আমার খুব কনফিডেন্স ছিল যে আমাদের করা সম্ভব। আর ভারতীয় রেল এমন একটা সংস্থা যাদের এমনি প্রযুক্তিগত হিসেবে প্রযুক্তিগতভাবে স্তরটা খুব উচ্চ স্তরের ছিল আর কি। তার ফলে আমার কাজ করতে খুব সুবিধা হয়েছে। স্যার, একটা একটু সাপ্লিমেন্টারি আমি প্রশ্ন করছি এই পার্টিকুলার টপিক থেকে আমার তাই ইদানিং কালে স্যার মানে রাজনীতিটাকে স্যার সাইডে রেখে আমি এমনি জিজ্ঞেস করছি ইন জেনারেল, যেহেতু আপনি ইঞ্জিনিয়ার এবং যেহেতু আপনার একটা অভিজ্ঞতা রয়েছে, এখন দেখা যাচ্ছে যে প্রচুর মানে রেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এটাতে স্যার আপনার কি মত, মানে এটা কেন হচ্ছে আর এটা প্রিভেন্ট করার জন্য মানে কি করণীয় বা কি করা যেতে পারতো যদি একটু এক বলেন। একটা অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে সেটা আমি বলতে পারি। এক একটা অ্যাক্সিডেন্ট এক এক রকম কারণে হচ্ছে, কিন্তু এতগুলো অ্যাক্সিডেন্ট এখন একসাথে কেন হচ্ছে সেটাতে আমার একটু সন্দেহ লাগছে যে এর ভেতরে একটা কিছু গোলমেলে ব্যাপার আছে। কারণ এরকম হবার কথা না। এটা এখন শেষ পর্যন্ত কি আছে তো অনুসন্ধান করে করতে হবে, সেটা তো আর আমি বলতে পারবো না। কেন্দ্রীয় এজেন্সিরা নিশ্চয়ই খোঁজ খবর করছেন এগুলো নিয়ে। নমস্কার, আমি রাকেশ। আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে এই চ্যানেলে তাদেরকে নিয়ে আসা যারা নিজেদের পরিসরে সফল এবং প্রতিষ্ঠিত, যাতে আপনারা তাদের ওঠাপড়া থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে পারেন। কিন্তু সেই সকল মানুষকে আনতে গেলে এই চ্যানেলকে আরও বড় হতে হবে এবং সেটা আপনাদের দ্বারাই সম্ভব। কিন্তু আপনাদের মধ্যে যারা ভিডিও দেখেন তাদের মধ্যে প্রায় 90% মানুষই ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা যত সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো করবেন তত আমাদের চ্যানেলের রিচ বাড়বে এবং আমরা তত বড় গেস্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো এবং আপনাদের জীবনে নতুন নতুন ভ্যালু অ্যাড করতে পারবো, যাতে আপনারা নিজেদের জীবনে এগিয়ে যান। তো স্যার বেসিক্যালি আপনি তো স্যার রাজ্যপাল ছিলেন তো ত্রিপুরা এবং মেঘালয়, তো তার অভিজ্ঞতা যদি অরুণাচল একটু স্যার। প্রদেশেও ছিলাম, অরুণাচল প্রদেশেও অ্যাডিশনাল চার্জে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো সেটার একটু অভিজ্ঞতা যদি স্যার শেয়ার করেন। রাজ্যপালের অভিজ্ঞতার দুটো দিক আছে। একটা হলো যে যেটা মানে সাধারণত লোকে যেটা বাইরে থেকে দেখতে পায় সেটা হলো যে প্রচুর খাতির, যত্ন, আদর, বিলাসিতা ইত্যাদি, এবং র্যাঙ্ক অ্যান্ড প্রেসিডেন্স টেবলে, অর্থাৎ সরকারি আধিকারিকরা যেরকম যেরকম পর্যায়ে সম্মান পেয়ে থাকেন, সেই র্যাঙ্ক অ্যান্ড প্রেসিডেন্স টেবলে 4 নম্বর, নিজের রাজ্যের মধ্যে 4 নম্বর। তার উপরে একমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আর রাজ্যের বাইরে গেলে 8 নম্বর, তার উপরে আরো কয়েকজন আছেন। আর যেগুলো ব্যবস্থাপনা খুব বিলাসিতা বললাম, সেগুলো তো আছেই। আরেকটা হলো যেটা রাজনৈতিক দিকটা, এই রাজনৈতিক দিকটার মধ্যে প্রথম যেটা বলতে হবে সেটা হলো যে রাজ্যপালকে বেশিরভাগ সময়ই নির্বাচিত সরকারের একটা অঙ্গ হিসেবে থাকতে হয়। নির্বাচিত সরকারের কথাবার্তা বা তাদের সিদ্ধান্তই সবসময় সর্বোচ্চ, এবং রাজ্যপাল তাতে বিশেষ কোনোভাবে ইন্টারফিয়ার করতে পারেন না। কিন্তু তার মধ্যেও রাজ্যপালের কিছু ভূমিকা আছে, যেমন নাকি যদি এমন কোনো আইন পাশ হয়
বিধানসভায়, যেটা রাজ্যপালের কাছে আসে, এবং রাজ্যপাল তারপরে দেখতে পান যে কোনো কারণে এই আইনটা পাশ করা উচিত নয়, তখন রাজ্যপাল সেই আইনটাকে রুখে দিতে পারেন মানে আবার ফেরত পাঠাতে পারেন, আইনটাকে সই না করতে পারেন, অথবা রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। তো এই ব্যাপারগুলো আমার হয়েছে। আপনার হয়েছিল দুটো রাজ্যে, তিনটে রাজ্যের নাম করলাম, সেই তিনটে রাজ্যেই হয়েছিল। এবং আমি যখন ত্রিপুরা রাজ্যপাল হয়ে যাই, তখন ত্রিপুরায় একটি বামপন্থী সরকার ছিল, এবং আমাকে বহু লোক জিজ্ঞেস করেছিল যে আপনি তো কট্টর বামপন্থা বিরোধী। আমার এর আগে যা উক্তি ইত্যাদি যা আছে, যা বয়ান আছে, তার থেকে এই জিনিসটা সিদ্ধান্ত করা কিছু অন্যায় নয়। আমার বইপত্র সেরকম লিখেছি। তো বলেছিল যে আপনি তো এরকম কট্টর বামপন্থা বিরোধী, তো এই বামপন্থী সরকারের সঙ্গে আপনার কিরকম ভাবে চলবে। তা আমি বললাম খুব স্বাভাবিক চলবে, নির্বাচিত সরকারের যা ভূমিকা সেটা নির্বাচিত সরকার পালন করবেন, আর আমার যা ভূমিকা সেটা রাজ্যপাল হিসেবে আমার যা ভূমিকা সেটা আমি পালন করব। আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত রাজনীতি যেটা আছে সেটাকে কোনো সময়ই রাজ্যপালের কর্তব্যে বাধা দিতে দেব না, বা রাজ্যপালের কর্তব্যের মধ্যে আসতে দেব না। এবং বস্তুত তা হয়নি। ত্রিপুরায় যেখানে বামপন্থী সরকার ছিল, সেখানে ত্রিপুরার নির্বাচিত সরকারের সঙ্গে তার মধ্যে শেষ 4 মাস বাদে বাকি সময়টাই বামপন্থী, অর্থাৎ সিপিআইএম এর সরকার ছিল, যার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, যার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। সেই সরকারের সঙ্গে আমার খুব ছোটখাটো দু একটা ব্যাপার ছাড়া আর কোনো ব্যাপারে কোনো মতের অমিল হয়নি। কিন্তু মেঘালয় গিয়ে কিছু গুরুতর মতের অমিল হয়েছিল। এবং আমি যে 1 মাস অরুণাচলের রাজ্যপাল ছিলাম, যেটাতে আমি অ্যাডিশনাল চার্জে ছিলাম, সেই অরুণাচলে বেশ খানিকটা অমিল হয়েছিল। শুধু নয়, অরুণাচলে যে ব্যাপারটা হয়েছিল সেটা একেবারে নাটকীয় ব্যাপার। নাটকীয় বললে বেশি বাড়িয়ে বলা হবে না। মোটামুটি ভাবে চিত্রটা এই আর কি। তুমি যদি জানতে চাও তাহলে আমি আর একটু বিশদভাবে বলতে পারি। আচ্ছা স্যার, স্যার যতটুকু স্যার মানে একাডেমিক্স হিসেবে মানে বলা যেতে পারে আপনি স্যার বলতে পারেন, কোনো সমস্যা নেই। নয়তো স্যার পরবর্তী যাব। ঠিক আছে। মেঘালয় আমি ছিলাম তো ত্রিপুরাতে ছিলাম 3 বছর মোটামুটি। মেঘালয় ছিলাম 2 বছর, 2 বছরের একটু বেশি। আর অরুণাচলে ছিলাম, যখন আমি ত্রিপুরায় ছিলাম সেখান থেকে অরুণাচলের আমি অ্যাডিশনাল চার্জ করতে গিয়েছিলাম। অরুণাচলের সবচেয়ে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। আমি আগেই বলেছি যে ত্রিপুরার এমন কিছু ব্যাপার হয়নি সেরকম বলবার মতন। মেঘালয় হয়েছিল। মেঘালয় একটি আইন পাশ হয়েছিল, ওরা মেঘালয় বিধানসভায় একটি আইন পাশ হয়েছিল, MRSS অ্যাক্ট বলতো, বোধহয় মেঘালয় রেসিডেন্টস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এরকম একটা আইন পাশ হয়েছিল। এবং সেটাতে বলা হয়েছিল যে মেঘালয়ের বাইরের যদি কোনো ভারতের নাগরিক মেঘালয়ে আসেন, তাহলে তাকে থানায় নিজের নাম রেজিস্ট্রি করতে হবে একটা সময়ের মধ্যে। যতদূর মনে পড়ে সময়টা 48 ঘন্টা বা 72 ঘন্টা। তিনি যদি না করেন তাহলে তিনি শাস্তির যোগ্য হবেন। আমি এই বিলটা সই করিনি। তার কারণ হচ্ছে আমার ব্যাপারটা নিয়ে খুব ভালোভাবে লেখাপড়া করার পরে এবং ব্যাপারটা নিয়ে সত্যি খুব গভীরে যাওয়ার পরে আমার মনে হয়েছিল যে কোনো রাজ্য বিধানসভা এই বিল পাশ করতে পারে না। সংবিধানের 7ম তপশিল অনুযায়ী এই বিল একমাত্র কেন্দ্র থেকেই পাশ করতে হয়। কারণ এটা পড়ছে একটা জিনিসে যার নাম নাকি
ইন্টারস্টেট মুভমেন্ট একটা সংবিধানের 7ম তপশিলে একটা ইউনিয়ন লিস্টের বিষয়, যেটা সম্বন্ধে শুধু কেন্দ্র থেকে পাশ করা যায়। সেই জন্য এই বিলটা আমি সই করিনি। সেটা নিয়ে খুব বিক্ষোভ হয়েছিল এবং একটা খুব অবাঞ্ছিত পরিবেশ হয়েছিল, ঘটনা ঘটেছিল, সেটা আমি একটু পরে বলছি। কিন্তু আমি তা সত্ত্বেও সই করিনি এবং শেষ পর্যন্ত আমি সেটা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বা রাষ্ট্রপতির মতামতের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে আসি। তারপরে কি হয়েছে আমি আর খবর রাখি। অরুণাচলে যেটা হয়েছিল সেটা আরো খুব বিচিত্র। অরুণাচলে আমি যখন রাজ্যপাল মনোনীত হলাম, তখন অরুণাচলের মুখ্যমন্ত্রী ছিলেন কালিখো পুল। এই কালিখো পুল মুখ্যমন্ত্রী হয়েছিলেন কারণ তার আগে নাবাম টুকি বলে একজন ছিলেন। সেই নাবাম টুকির ওপরে ওই বিধানসভা অনাস্থা পাশ করেছিল। এই অনাস্থা পাশ করাটা নিয়ে একটা গোলমাল হয়েছিল। যখন ওরা অনাস্থা পাশ করবার জন্য নোটিশ ফোটিশ দিয়ে ডাকলো, তখন দেখা গেল যে অ্যাসেম্বলির দরজা বন্ধ, বিধানসভা ভবনের দরজা বন্ধ। এখানে বলে রাখা ভালো, আমি এই 1 মাসের জন্য এখানে মনোনীত হয়েছিলাম অস্থায়ী রাজ্যপাল। তার কারণ হচ্ছে সেই সময় যিনি স্থায়ী রাজ্যপাল ছিলেন রাজখোয়া, তিনি নিজের চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন, সেই জন্য আমাকে মনোনীত করা হয়েছিল। যাই হোক, তো কালিখো পুলকে যখন কালিখো পুল বলছি নাবাম টুকির বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব পাশ করতে গিয়ে দেখা গেল যে বিধানসভা ভবনে তালা পড়ে আছে, এবং এই তালার একটা ইতিহাস হচ্ছে যে বিধানসভার স্পিকার ছিলেন নবাব রেবিয়া বলে একজন, যিনি নবাব টুকির আত্মীয়, এবং সেই নবাব রেবিয়া বিধানসভাটাকে বন্ধ করে দিয়েছিলেন। তখন এরা যে বিধায়করা তারা রাজ্যপালের মত নিতে গিয়েছিলেন এবং রাজ্যপাল বলেছিলেন তোমরা যে কোনো জায়গায় একটা অধিবেশন করে তোমরা তোমাদের মতন যা করবার করতে পারো। তো ওরা সেই সময় একটি হোটেল বা ওরকম ধরনের একটা কোনো জায়গায় এই সভা করে এবং সেখানে বিধানসভা করে এবং সেখানে এই প্রস্তাব পাশ করে। প্রস্তাব পাশ করার পরে রাজ্যপাল বরখাস্ত করে দেন, নবাব টুকিকে বরখাস্ত করে দেন এবং কালিখো পুল রাজ্যপাল হন। তারপরে নবাব টুকি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন এবং শেষ পর্যন্ত যেটা হলো সেটা আমি ওখানে ওই অস্থায়ী রাজ্যপাল থাকাকালীনই সুপ্রিম কোর্ট নবাব টুকির মতেই মত দেয় এবং বলে দেয় যে এই ধরনের অনাস্থা প্রস্তাব শুধু বিধানসভা ভবনের মধ্যেই পাশ করা যাবে, অন্য কোথাও পাশ করা যাবে না, হোটেলে মোটেলে পাশ করা যাবে। ফলে নবাব কালিখো পুল গদিচ্যুত হয়ে যান। আর নবাব টুকি এসে আমাকে বললেন যে এবার আপনি আমাকে মুখ্যমন্ত্রী করে দিন। ইতিমধ্যে আমি বিধায়কদের কাছ থেকে একটা চিঠি পেয়েছিলাম, তার মধ্যে লেখা ছিল যে আমরা এখনো নবাব টুকির সম্বন্ধে অনাস্থা ব্যক্ত করছি। তো সেক্ষেত্রে তো আমি তাদের করতে পারি না। 1 সেকেন্ড ধরতে হবে একটুখানি। হ্যাঁ, ঠিক আছে, তুমি যেতে পারো। তো সেক্ষেত্রে তো আমি নবাব টুকিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিতে পারি না। তো সে কথা আমি নবাব টুকিকে বললাম এবং বললাম যে যদি আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিতে রাজি আছি একটা শর্তে, যে 3 দিনের মধ্যে তোমাকে বিধানসভার আস্থা অর্জন করতে হবে। নবাব টুকি বললো না, 3 দিনের মধ্যে সম্ভব নয়, আমাকে 1 মাস সময় দেওয়া হোক। তাই বললাম না, এই চিঠির পরিপ্রেক্ষিতে আমি তোমাকে 1 মাস সময় দিতে পারবো। তখন খুব রেগে মেগে চলে গেল। কিন্তু পরের দিন আমি আশ্চর্য দেখলাম, সে এসে বললো না, আমি মুখ্যমন্ত্রী হব না, মুখ্যমন্ত্রী হবে আরেকজন, পেমা খান্ডু মুখ্যমন্ত্রী হবে। তো সেই পেমা খান্ডু তারপরে
এবং বিধায়করা সব চিঠি দিল যে না পেমা খান্ডুর ওপরে আমাদের আস্থা আছে। তখন কোনো অসুবিধা নেই, কিন্তু পেমা খান্ডুকে আমি বললাম যে তুমি একটা ওই 5-7 দিনের মধ্যে তুমি একটা বিধানসভার অধিবেশন করে সেই অধিবেশনে তুমি আস্থা ভোট নিয়ে নেবে। পেমা খান্ডু বললো ঠিক আছে। তারপরে আমি তাকে শপথ দিয়ে দিলাম। এখন এই পেমা খান্ডু ছিল কংগ্রেস সমর্থিত, আর এ ছিল কালিকপুল ছিল বিজেপি সমর্থিত, নবাব টুকিও কংগ্রেস সমর্থিত ছিল। তো পেমা খান্ডুকে যখন আমি শপথ দিতে যাব তখন কংগ্রেসের লোকজন সব চলে এলো দিল্লি থেকে। তারা এসে সেখানে আমার সাথে দেখা টাকা করলো, পেমা খান্ডুকে তারা কনগ্রাচুলেট করলো। তারপরে আমি পেমা খান্ডুকে শপথ দিয়ে দিলাম। শপথ দেওয়ার পরে পেমা খান্ডু একটা ঘরে আমাকে যেতে বললেন এবং সেই একটু ঘরের দরজা বন্ধ করে আমাকে কিছু কথা বললেন, যেটা আমি এখন বলতে পারছি না, যে গোপনতার কারণে আমি বলতে পারছি না। এবং আমি তুমি যা করবে আমার কিছু করার নেই, কিন্তু তোমাকে শপথটা নিতে হবে, মানে তোমাকে আস্থা ভোটটা নিতে হবে, আমার এইটুকুই দেখা। বললাম হ্যাঁ, আস্থা ভোট আমি নিয়ে নেব। তারপরে শোনা গেল যে পেমা খান্ডু আগে ছিলেন কংগ্রেস সমর্থিত, এখন হয়ে গেছেন বিজেপি সমর্থিত এবং আস্থা ভোট পেয়ে গেছে। আমার আর কিছু চিন্তার নেই। তো আমি আবার আগরতলায় ফেরত চলে গেলাম, যেখানে আমি স্থায়ী রাজ্যপাল ছিলাম। আগরতলা থেকে আমি শুনলাম যে পেমা খান্ডু যে এখানে রাজ্যপাল হলেন, মুখ্যমন্ত্রী হলেন, আর কালিকপুল যে আগে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি থাকলেন না। এই কালিকপুল আত্মহত্যা করেছে। সেই সময়ে আমার ভাগ্যক্রমে রাজখোয়া ফেরত চলে এলেন এবং রাজখোয়া ফেরত চলে আসার পরে আমার ঘাড় দিয়ে আমার ঘাম দিয়ে জ্বর ছাড়লো। এসব আর ঝামেলা আমাকে পোয়াতে হলো না। পরে আমি শুনেছিলাম, যেটা আমার কর্তব্যের কোনো অঙ্গ নয়, পরে আমি শুনেছিলাম যে ওই কালিকপুলের 3 স্ত্রী ছিল। সেই 3 স্ত্রীরা তারা নিজেদের মধ্যে গন্ডগোল করেছিল, কি সব হয়েছিল, কি কারণে কালিকপুল আত্মহত্যা করেছিলেন সেটা আমার জানা নেই, সেটা নিয়ে আমি মাথাও ঘামাইনি। এইটা হচ্ছে সবচেয়ে বিচিত্র অভিজ্ঞতা। আমার মাত্র 1 মাসের অস্থায়ী রাজ্যপাল থাকাকালীন আমার এই অভিজ্ঞতা হয়েছে। অসাধারণ। আচ্ছা স্যার, নেক্সট স্যার যেটা আপনাকে স্যার প্রশ্ন করব সেটা হচ্ছে স্যার যে একজন রাজ্যপাল তার স্যালারি, পার্কস বা অ্যাকোমোডেশন এগুলো নিয়ে যদি একটু ধারণা দেন, কারণ এগুলো অনেক মানুষই জানে না। তো আমার মনে হয় আপনার থেকে ভালো ধারণা আর কেউ দিতে পারবে না। তো সেই নিয়ে স্যার যদি কিছু বলা যায়। রাজ্যপাল রাজভবনে থাকেন, তার জন্য রাজ্যপালকে কোনো ভাড়া দিতে হয় না। রাজ্যপালের মাইনে হচ্ছে 3.5 লক্ষ টাকা, মাসে 3.5 লক্ষ টাকা। তার উপরে ট্যাক্স কিন্তু দিতে হয়, ট্যাক্স ফ্রি নয়। আর যখন আমি তার আগে আমি বিভিন্ন চাকরি করেছি, সেখানে থেকে আমি রিটায়ারমেন্ট নিয়েছিলাম এবং সেই রিটায়ারমেন্টের আমি যে পেনশন পেতাম সেই পেনশনও স্থগিত হয়ে গিয়েছিল। আমি যখন নেতা ছিলাম তখন সেই পেনশনটা স্থগিত হয়ে গেছিল, কারণ আমি পেনশন আর রাজ্যপালের বেতন সাথে নিতে পারতাম না, নিয়েও নি। এই বলার মধ্যেই। আচ্ছা 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 স্যার, নেক্সট হচ্ছে স্যার যে স্যার আপনার সাথে তো মানে অনেকেই স্কুলে পড়াশোনা করেছে, কলেজে পড়াশোনা করেছে, কিন্তু স্যার তারা হয়তো আপনার মতন কোট আনকোট সফল নন in terms of position, fame. So how do you see this? মানে is it luck or is it a hard work or is it be in the right place at the right time? What is your perspective? Or how? ব্যাপার নয়। আমি একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক পদে মনোনীত হয়েছিলাম। আমি তো নির্বাচিত হইনি, আমি মনোনীত হয়েছিলাম। আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে স্কুলে পড়তো, কলেজে পড়তো, তারা অন্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেক ওপরে উঠে গিয়েছিল, অনেকেই অনেক ওপরে উঠে গিয়েছিল। সেটার মধ্যে আমি কোনো মানে তারা যে আমার চেয়ে আমার মতন উঠতে পারেনি এরকম আমি মনে করি না। যেমন
আমার একটি আহ, বন্ধু ছিল যে আমার সাথে স্কুলেও পড়েছে, কলেজেও পড়েছে। তার নাম মোহাম্মদ আবিদুল্লাহ জাকারিয়া। সেই জাকারিয়া পরবর্তীকালে কলেজ থেকে পাশ করার পরে পরবর্তীকালে পাকিস্তানে চলে যায়। পাকিস্তানে গিয়ে তারপরে বাংলাদেশ হয়। সেই বাংলাদেশে সে একটা নানা রকম তার চাকরি করে তারপরে একটি কাপড়ের ব্যবসা আরম্ভ করে, গার্মেন্টস এর ব্যবসা যাকে বলে, আরম্ভ করে এবং সেখানে খুবই সফল হয়েছিল, খুবই সফল হয়েছিল এবং প্রচুর ধন সম্পত্তি হয়েছিল, এখনো আছে ধন সম্পত্তি। জাকারিয়ার সাথে আমার এখনো যোগাযোগ আছে। এছাড়া আর যারা ছিল তাদের মধ্যে অনেকেই খুব উচ্চ পদে কাজ করেছে। সেগুলোর সেগুলো কোনোটাই রাজনৈতিক পদ নয়, কিন্তু তারা যে সাফল্য পায়নি এরকম কথা নিশ্চয়ই বলা যাবে না। স্যার, আপনি রাজনীতিতে রয়েছেন এবং মানে অ্যাক্টিভ রাজনীতিতে। তো সেক্ষেত্রে স্যার সারাক্ষণই কিছু না কিছু চলছে রাজনীতিতে। হয়তো আপনি কিছু বলেছেন বা আপনাকে কিছু বলছে কেউ, তো আপনি কোনো হয়তো মন্তব্য করেছেন, সেটা নিয়ে আপনার বিরুদ্ধে হয়তো অনেক কথা হচ্ছে। তো সেই সময় স্যার নিজেকে শান্ত রাখেন কিভাবে, মানে হ্যান্ডেল করেন কি করে এই প্রেশার গুলো, এটা যদি একটু বলেন, কারণ এটা। আমি এখন অ্যাক্টিভ রাজনীতিতে নেই। এই তোমার শুরুতেই একটু ভুল হলো, আমি এখন অ্যাক্টিভ রাজনীতিতে নেই। আমি যে পার্টিতে থেকে রাজনীতি করতাম, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তাদের একটি নীতি আছে যে তারা ৭৫ বছর বয়সের পরে কারুকে সক্রিয় রাজনীতিতে রাখে না, আমাকেও রাখেনি, অতএব সে বিষয়ে কিছু বলার নেই। আচ্ছা, যখন আমি অ্যাক্টিভ রাজনীতিতে ছিলাম ১৯৯০ সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলাম, আর ২০১৫ সাল পর্যন্ত আমি অ্যাক্টিভ রাজনীতিতে ছিলাম। তার মধ্যে তারপরে আমি রাজ্যপাল হয়ে যাই এবং তারপর রাজ্যপাল থেকে যখন আমি অব্যাহতি পেলাম ২০২০ সালে, তখন আমার তার এক মাসের মধ্যেই আমার ৭৫ বছর পুরো হয়ে গেল। যখন আমি সেই রাজনীতিতে ছিলাম তখন তো প্রথম থেকেই আমি খুব একটা উঁচু পদ পাইনি। প্রথমে আমি একজন এমনি সাধারণ কার্যকর্তা ছিলাম মাত্র। কিন্তু সেই সময় আমি দেখেছি পার্টিটা আস্তে আস্তে কি করে বড় হয়েছে। তখন তো বিজেপি একটা পশ্চিমবঙ্গে ধর্তব্যের মধ্যেই পার্টি ছিল না। পার্টি আস্তে আস্তে বড় হয়েছে। তার মধ্যে ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি রাজ্য সভাপতি বা স্টেট প্রেসিডেন্ট ছিলাম। এবং আগাগোড়াই একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে রাজনীতিতে থাকলে গালাগালি খেতে হবে। কারণ সব লোক তোমার বা আমার সপক্ষে মত দেবে এরকম কোনো কথা নেই, এবং তাদের মধ্যে যারা মত দেবে না, যারা আমার সাথে একমত হবে না, তারা অনেকে তাদের মতামত খুব কড়া ভাষায় প্রকাশ করবে। এই কড়া ভাষায় প্রকাশ করার নানা রকম উপায় আছে। এখন সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস হয়েছে, সোশ্যাল মিডিয়া এটাই হয় এবং এটা ব্যক্ত করা যায়। এবং আমি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে যেটাকে আগে টুইটার বলতো, এখন এক্স হ্যান্ডেল বলে, সেটাতে আমি খুব সক্রিয় আছি, অ্যাক্টিভ আছি, এবং সেখানে আমাকে নিরন্তর গালাগালি দেয়। এতে কিছু বলার নেই, গালাগালি দিলে আমি সেগুলোকে ইগনোর করি, বা যদি একটা তার মধ্যে কিছু ফ্যাকচুয়াল ভুল থাকে তাহলে সেগুলো আমি শুধরোবার চেষ্টা করি। আর যদি কেউ অশ্লীলতা করে বা ওরকম নোংরা কথাবার্তা বলে তাহলে তাকে আমি ব্লক করে দিই। কিন্তু বিচলিত হওয়ার কোনো প্রশ্ন নেই। যে এইসব গালাগালি শুনে বিচলিত হবে তার রাজনীতিতে থাকাই উচিত। অসাধারণ। স্যার, এই রেফারেন্সে বালাসাহেব ঠাকরের একটা স্যার কথা আপনাকে বলবো, মানে উনি বলেছিলেন যে আমি আনাজ খাই না, আমি গালাগালি খাই, সেই জন্য আমি ফিট আছি। তো আমার মনে হয় মানে দিস অ্যাপ্লাইজ টু এভরি পলিটিশিয়ান আউট দেয়ার। ওকে স্যার, নেক্সট স্যার যেটা স্যার জিজ্ঞেস করবো, মানে সেটা হচ্ছে স্যার, ইউ লুক ওয়ে ইয়াঙ্গার দ্যান ইউর এজ, সো হাউ ডু ইউ কিপ ফিট এট দিস এজ? মানে do you have any kind of special routine or anything that you want to highlight in this particular podcast? স্পেশাল রুটিন একমাত্র আমি শরীর চর্চা চিরকালই করতাম, বহুকাল ধরে করতাম, খুব
মানে বিশেষ কোনো প্রক্রিয়ার শরীর চর্চা নয়, কিন্তু কিছু না কিছু করতাম, আচ্ছা হাঁটতাম। হ্যাঁ, হাঁটতাম, হাঁটা জিনিসটা আমি আগাগোড়া বজায় রেখেছি। যখন সুযোগ পেতাম সাঁতার কাটতাম, এখনো সুযোগ পেলে সাঁতার কাটি। আহ, আর এখন যোগ ব্যায়াম করি। একজন আছে, যোগের একজন মাস্টার আছেন, তিনি আমার বাড়িতে আসেন, এসে যোগ ব্যায়াম করেন। ডেলি? আর হ্যাঁ, আর খাবারের মধ্যে, হ্যাঁ ডেলি না, সপ্তাহে 3 দিন। আর আচ্ছা খাবারের মধ্যে একটা জিনিস আমি করি, যে আমি সকালবেলা 1 কোয়া রসুন খালি পেটে, 1 কোয়া আচ্ছা রসুন, 1 টুকরো কাঁচা হলুদ, আর 5টা আমন্ড বাদাম খাই। এছাড়া আর কিছু তফাৎ নেই। সাধারণ মানুষের, সাধারণ বাঙালি হিন্দুর খাদ্যাভ্যাসের সঙ্গে আমার খাদ্যাভ্যাসের কোনো তফাৎ নেই। আচ্ছা। আর স্যার সকালে যেটা খান সেটার আগে মানে জল খেয়ে তারপরে খান, নাকি একেবারে খালি পেটে সেটা না খেয়ে না, তারপর জল জল খান? খেলে কোনো ক্ষতি নেই, জল খেলে খালি পেটই থাকি, অন্য কিছু খাই না আর কি। আচ্ছা। তো স্যার আমাদের এই পডকাস্টটা বিশেষত ইউথরা দেখবে, স্পেসিফিক্যালি হয়তো সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট, মানে সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টরা দেখবে। তো সেক্ষেত্রে মানে তাদের জন্য আপনার পছন্দের যে কোনো 5টা বই যদি রেকমেন্ড করেন, যেটা আপনার মনে হয় যে ইউথদের পড়া উচিত এখনকার সময় দাঁড়িয়ে। হুম, এই প্রশ্নটার জন্য একটু আগে তুই যদি বলে রাখতে, তাহলে আমিও ভেবে রাখতাম। স্যার চট সময় নিন করে, না, কোনো সমস্যা নেই, হ্যাঁ, চট সময় নিন, করে কোনো সমস্যা যেগুলো, নেই। আচ্ছা, যেগুলো আমি ভেবে বলতে পারি, 5টা বই বলাটা সহজ কাজ নয়। আহ, এই প্রশ্নটা আমি পরের এপিসোডে জবাব দেবো। আহ, আজকে তো আচ্ছা। এটা, তোমার পুরো প্রক্রিয়াটা শেষ হচ্ছে না, না না পরের স্যার, শেষ হয়ে যাবে, হ্যাঁ, শেষ হয়ে যাবে স্যার, কারণ আর একটাই হয়ে প্রশ্ন যাবে। আছে, মানে তাহলে একটু সময় একদম দাও, শেষ। তাহলে একটু একদম সময় একদম দাও, আমি ভেবে বলছি। একদম, আপনি আপনি সময় নিয়ে বলুন স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। আমি স্বল্প সময়ের মধ্যে ভেবেচিন্তে যে কটা বই ভাবতে পেরেছি হলো, 1 নম্বর হচ্ছে ভিনসেন্ট স্মিথের হিস্ট্রি অফ ইন্ডিয়া। আচ্ছা ভিনসেন্ট স্মিথ একজন ঐতিহাসিক, হিস্ট্রি অফ ইন্ডিয়া নামটা একেবারে সঠিক নামটা আমার মনে নেই, কিন্তু এই নামটা বলতে পারো, হিস্ট্রি অফ ইন্ডিয়া। দ্বিতীয় হলো পল স্যামুয়েলসনের ম্যাক্রো ইকোনমিক্স, পল আচ্ছা স্যামুয়েলসনের ম্যাক্রো ইকোনমিক্স। তৃতীয় হলো মৌলানা আজাদের, ঘটনাচক্রে আজকে মৌলানা আজাদের জন্মবার্ষিকী, মৌলানা আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আত্মজীবনী। চতুর্থ আম্বেদকরের পার্টিশন অফ ইন্ডিয়া। এবং পঞ্চম এডমান্ড বার্কের যে কোনো একটা বই। এডমান্ড বার্কের যে বইটা আমি পড়েছি, সেই বইটা আমি এই মুহূর্তে আমার কাছে নেই, এবং বইটার সঠিক নাম আমি বলতে পারছি না, কিন্তু সেই এডমান্ড বার্কের বইটা আমি সুপারিশ করব যে সবাই এইরকম যারা আছে তারা পড়ুন। অনেক ধন্যবাদ স্যার। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো ঠিক শেষ আছে। প্রশ্ন, এই দীর্ঘ কেরিয়ারে স্যার কোনো কিছু নিয়ে কি কোনো রিগ্রেট আছে, যে এটা না হলেই ভালো হতো, নাকি উল্টোটা, যা হয়েছে মানে ভালোই আমার হয়েছে? নিজের জীবনে, অবশ্যই আমার স্যার। নিজের জীবনে হ্যাঁ সেরকম বিস্তর আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার, অনেক ভালো থাকবেন। আর থ্যাংক ইউ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন স্যার। এখানেই তাহলে স্যার মোটামুটি শেষ করছি। ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।